আমার গুমের জন্য শেখ হাসিনাই দায়ী, আইসিটিতে মামলার পর বললেন ইউপিডিএফ নেতা। আসসালামু আলাইকুম। নাজনীন আহমেদ স্বাগত জানাচ্ছি এনটিভি দুপুরের খবরে। গ্রাউন্ড 7 শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। 10 ট্রাক অস্ত্র মামলার রায় সম্পর্কে আরও জানাতে হাইকোর্ট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসান জাবেদ। জাবেদ, রায় সম্পর্কে আর কি তথ্য আছে আপনার কাছে? নাজনীন, 2004 সালের আপনার 1 এপ্রিল চট্টগ্রামের সিইউএফএল যে জেটি ছিল, সেই জেটির ওইখান থেকে কিন্তু আপনার 10 ট্রাক ভর্তি যে অস্ত্র আটক করা হয়েছিল। সেই ঘটনায় দুটি মামলা হয়েছিল। একটি হচ্ছে অস্ত্র চোরাচালান মামলা, আর একটি ছিল অস্ত্র আইনের মামলা। তো সেই ঘটনায় 2014 সালের 30 জানুয়ারি চট্টগ্রামের যে আপনার মহানগর দায়রা জজ আদালত এবং বিশেষ ট্রাইব্যুনাল, তারা 14 আসামিকে, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর সহ 14 আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছিল। তারপর সেই ঘটনাটি আবার হাইকোর্টে আসে। আসামিদের ডেথ রেফারেন্স এবং আসামিদের যে আপিল, সেগুলির শুনানি হয়। নভেম্বরে শুনানি শুরু হয় এবং আজকে শুনানির পরে কিন্তু সাথে সাথে রায় ঘোষণা করা হয়। রায়ে যেটি হয়েছে যে লুৎফুজ্জামান বাবর সহ 7 আসামিকে বেকসুর খালাস দেওয়া হয়। 6 জনকে দেওয়া হয় আপনার 10 বছর করে কারাদণ্ড, মৃত্যুদণ্ড থেকে কমিয়ে। আর যে উলফা নেতা ছিলেন পরেশ বড়ুয়া, তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আমি যদি নামগুলি একটু বলি, কাদেরকে খালাস দেওয়া হয়েছে লুৎফুজ্জামান বাবর ছাড়া। জানেন যে সাবেক জামাতের আমির ছিলেন মতিউর রহমান নিজামী, তিনি ইতিমধ্যে মারা গেছেন এবং সেই জন্য এই মামলা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়, কিন্তু সেই অর্থে তিনি আবার খালাসও পেয়েছেন। আর এই মামলায় খালাস পাওয়া অন্য আসামিরা যারা আছেন, তাদের মধ্যে আছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, আছেন মৃত্যুদণ্ড থেকে যারা খালাস পেয়েছেন সাবেক এনএসআই এর পরিচালক। আমি যদি বলি, এনএসআই এর পরিচালক হচ্ছেন, মহাপরিচালক ছিলেন, চিটাগাংয়ের ছিলেন সাবেক ভারপ্রাপ্ত শিল্প সচিব ছিলেন নুরুল আমিন। এনএসআই এর সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিম, তারপর ব্রিগেডিয়ার জেনারেল রহিম রেজ্জাকুল হায়দার, মেজর জেনারেল রেজ্জাকুল হায়দার, তিনিও কিন্তু অবসরপ্রাপ্ত মহাপরিচালক ছিলেন এনএসআই এর। তো তাদেরকে কিন্তু খালাস দেওয়া হয়। আর যাদেরকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয় তারা হলেন, আমি যদি খুব সংক্ষেপে বলি আপনাকে নামগুলি, আকবর হোসেন, লিয়াকত, শাহাবুদ্দিন, হাফিজ, মঈনুদ্দিন, হাজি আব্দুস সুবহান, তাদেরকে 10 বছর করে কারাদণ্ড দেওয়া হয়। এবং কেন তারা খালাস পেলেন, কোন গ্রাউন্ডে খালাস দেওয়া হলো, সেই প্রেক্ষিতে তাদের আইনজীবীরা বলেছেন যে তাদের বিরুদ্ধে কোনো এভিডেন্স প্রমাণ করতে পারেনি রাষ্ট্রপক্ষ। তাহলে কেন তাদেরকে জড়ানো হয়েছিল সেই প্রশ্ন ছিল। তারা যেটি বলেছেন যে রাজনৈতিক উদ্দেশ্যেই দ্বিতীয় দফায় এই মামলায় দিয়ে তাদেরকে জড়ানো হয়েছে এবং প্রমাণ হলো যে আসলে মিথ্যা কিছু দিয়ে প্রমাণ করা যায় না এবং তারা ন্যায় বিচার পেয়েছেন, এমনটাই বলেছেন আসামি পক্ষের আইনজীবীরা। মিতা, জানছিলাম 10 ট্রাক অস্ত্র মামলার রায়ের বিবরণ। তাবলিগ জামায়াতের আরও খবর জানতে যাচ্ছি গাজীপুরের টঙ্গী ময়দানে। সেখানে আছেন সহকর্মী নাসির আহমেদ। নাসির, আপনি জানেন সাতপন্থীদের মাঠ ছাড়ার অনুরোধ করা হয়েছে, তো ওনারা কি মাঠ ছেড়েছেন? নাসরিন, এখানে তাবলিগ জামাতের এই সংঘর্ষকে কেন্দ্র করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে একটি গণ নোটিশ জারি করা হয়েছে এবং নোটিশে উল্লেখ আছে যে এই ইজতেমা ময়দান থেকে শুরু করে তার 3 কিলোমিটার আশেপাশে কোনো প্রকার মিছিল, মিটিং, সমাবেশ এবং 3 জনের বেশি কোনো জমায়েত হতে পারবে না। কোনো রকম মাইক বাজানো চলবে না, কোনো রকম অস্ত্র এবং বিস্ফোরক ব্যবহার করা যাবে না। এইসব নোটিশ জারি করার পরে এই তাবলিগের এখানে যারা ময়দানে অবস্থান করেছিলেন মৌলানা সাদ অনুসারীরা, তারা অলরেডি সকলেই মেসেজ পেয়েছেন এবং তারা ধীরে ধীরে মাঠ ছাড়া শুরু করেছেন। যারা ভিতরে অনেক তাঁবুর ভিতরে এবং বড় বড় জামাত নিয়ে যারা ভিতরে অবস্থা করছিলেন, তারা একটু সময় নিচ্ছেন যে জোহরের নামাজ এবং দুপুরের খাওয়া দাওয়া শেষ করে তারা ক্রমান্বয়ে মাঠ তারা ছেড়ে যাবেন এবং তারা মাঠ
ছাড়ার বিষয়ে তারা স্বাগত জানিয়েছেন, যে তারা বলেছেন সরকার থেকে যদি দুই পক্ষের বিষয়ে সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে বলা হয় আমরা অবশ্যই মাঠ ছেড়ে যাব, এবং এই বিষয়ে তাদের কোনো আপত্তিও এখন তারা নেই, তারা ক্রমান্বয়ে মাঠ ছেড়ে যাচ্ছেন। এছাড়া তাবলিগ এই মুসল্লি যারা এখানে অবস্থান করছেন এখন, মৌলানা সাদ অনুসারীরা, তারা আগামী 20 তারিখ থেকে তাদের জোর হবে এবং জোর শেষে তারা আগামী 7ই জানুয়ারি বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বে তারা অংশ নেবেন। এই ছিল তাবলিগ টঙ্গী বিশ্ব ইজতেমার ময়দানের সর্বশেষ খবর। জানছিলাম ইজতেমা মাঠের খবর। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান অভিযুক্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের অভিযোগ দায়ের করেছেন ইউপিডিএফ নেতা মাইকেল চাকমা। সকালে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামের কাছে মৌখিকভাবে এই অভিযোগ দায়ের করেন তিনি। চিফ প্রসিকিউটর জানান, আইনের বিধান অনুযায়ী এই মৌখিক অভিযোগ আমলে নিয়েছে প্রসিকিউশন। কয়েকদিনের মধ্যে অভিযোগের বিস্তারিত লিখিতভাবে দেওয়ার পর তদন্ত কাজ শুরু করবে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। আলোকচিত্রে ডক্টর শহীদুল আলম ও তার সহধর্মিণী অধ্যাপক রেহনুমা আহমেদকে সঙ্গে নিয়ে সকালে ট্রাইব্যুনালে যান মাইকেল চাকমা। তার অভিযোগ, 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর এলাকা থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর থেকে 5 বছর 4 মাস কয়েক জায়গায় তাকে গুম করে রাখা হয়। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তব্য দেয়ায় গুম করা হয় বলে দাবি মাইকেল চাকমার। শেখ হাসিনা যে 2013 সালে খাগড়াছড়িতে একটা সমাবেশে গিয়েছিলেন, নির্বাচনের সমাবেশে, তো ওই সমাবেশের দিনে একটা আমাদের ছাত্র সংগঠনের পাঠশাখা পরিষদের একটা অবরোধ ছিল। তো ওই সমাবেশের দিন শেখ হাসিনা সে যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে আজকে যারা অবরোধ দিয়েছে তাদেরকে আমি দেখে নেব, একেবারে এইভাবে এসে বলছে, তাদেরকে আমি দেখে নেব। উনি যাদের বিরুদ্ধে অভিযোগ করছেন তাদের প্রত্যেকের ব্যক্তির বিরুদ্ধে, অধিকাংশের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা কিন্তু আমরা চলমান রেখেছি। এর সাথে যদি অতিরিক্ত কোনো ব্যক্তির সন্ধান পাওয়া যায় সেটাও আমরা তদন্ত করে দেখব। কিন্তু গুমের ব্যাপারে ওভারঅল বাংলাদেশে যতগুলো গুম হয়েছে সবগুলোর ব্যাপারে আমরা মূলত একটা সূত্র ধরেই চালু করব। উন্নয়নশীল দেশগুলোর জোট D8 শীর্ষ সম্মেলনে যোগ দিতে মিশরের কায়রোর পথে রয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে পাঠানো বার্তায় বলা হয়, মোহাম্মদ ইউনূস মিশরের পথে যাত্রা করেছেন। তাকে বহনকারী ফ্লাইটটি মঙ্গলবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায়। মঙ্গলবার ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ বলেন, সম্মেলনে বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া, তুরস্ক ও পাকিস্তান সহ কয়েকটি দেশের সরকার প্রধান অংশ নেবেন। মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ও নাইজেরিয়ার একজন উচ্চ পদস্থ কর্মকর্তাও এতে প্রতিনিধিত্ব করবেন। MSME এর ক্ষেত্রে বাংলাদেশকে কিভাবে কাজে লাগানো যায় সেই বিষয়গুলো আলোচনা করবেন প্রধান উপদেষ্টা। দেশে ইসলামী ধারার ব্যাংকগুলোকে আওয়ামী লীগ সরকার টার্গেট করে ধ্বংস করে দিয়েছিল উল্লেখ করে আইন, বিচার ও সংসদ বিষয়ক এবং প্রবাসী কল্যাণ উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশে 26% বৃদ্ধি পেয়েছে রেমিটেন্স প্রবাহ। আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে একথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসী বাংলাদেশিদের CIP অ্যাওয়ার্ড দেওয়া হয়, যারা রেমিটেন্স পাঠিয়ে অবদান রাখছেন জাতীয় অর্থনীতিতে। এ সময় যুব, ক্রীড়া ও LGAD উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ছাত্র জনতার গণ অভ্যুত্থানের প্রবাসীদের অবদানের কথা তুলে ধরে প্রবাসীদের বিভিন্ন সমস্যা সমাধানের দাবি জানান। বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স 26%। ফ্যাসিস্ট হাসিনা সরকার লুট করার জন্য বেছে নিয়েছিল ইসলামী ব্যাংকগুলোকে। বাংলাদেশে সবচেয়ে শক্তিশালী ছিল ইসলামী ব্যাংক সহ অন্যান্য ইসলামী ধারার ব্যাংকগুলো। এই ব্যাংকগুলোকে টার্গেট করে দুর্বল করে দেওয়া হয়েছিল। দায়িত্ব নেওয়ার পরে পূর্ববর্তী বছরে এই সময়ের তুলনায় আমাদের রেমিটেন্স 26% বৃদ্ধি পেয়েছে। আইনের তোয়াক্কা না করে, ভবিষ্যৎ কি হবে সেটা না ভেবে প্রবাসী ভাইয়েরা আমাদের জন্য কিভাবে দাঁড়িয়েছেন এবং ঝাঁপিয়ে পড়েছেন এবং শেষে জেল জুলুমের শিকার হয়েছেন। আজকের এই দিনে তাদেরকে গভীরভাবে স্মরণ করতে চাই এবং শ্রদ্ধা জানাতে চাই।
নির্বাচন নিয়ে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। এ সময় নরেন্দ্র মোদীর বক্তব্যকে সার্বভৌমত্বের জন্য হুমকি বলে মন্তব্য করেন তিনি। আর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভারত যদি স্বৈরাচার শেখ হাসিনাকে একমাত্র প্রতিনিধি মনে করে তাহলে বাংলাদেশ তাদের সাথে সম্পর্ক রাখবে না। পৃথক দুই অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। মেজবা হাসানের রিপোর্ট। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টে ভারত সরকার ও মিডিয়ার অপপ্রচার এবং ভারতীয় আগ্রাসন রুখে দিতে 12 দলের এই প্রতিবাদ সমাবেশ। অনুষ্ঠানে ভারতের প্রতিদান 53 বছরে কড়াই গণ্ডায় দিয়েছে বাংলাদেশ বলে জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ। উনি যে কথাটি 16 ডিসেম্বরে টুইট করেছে সেটি সত্যিকার অর্থে বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব নিয়ে উনি প্রশ্ন তুলেছেন। এ সময় জন আকাঙ্ক্ষার সঙ্গে মিল রেখে বিএনপি সংস্কারের ধারক ও বাহক বলে জানান তিনি। প্রধান উপদেষ্টা বললেন ডিসেম্বরের শেষের দিকে এবং 26-এর প্রথম দিকে নির্বাচন হতে পারে। পরের দিনই ওনার প্রেস সচিব বললেন এটা আবার 26-এর জুন পর্যন্ত এটা যেতে পারে, অর্থাৎ ওনাদেরকে এই ক্ষমতা কে দিল? এদিকে দেশীয় পণ্য কিনে হও ধন্য শিরোনামে এক অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, গোটা জাতিকে ভারতের উপর নির্ভর করে গড়ে তুলেছিল স্বৈরাচার শেখ হাসিনা। এটা বাংলাদেশের বিজয় দিবস না, এটা ভারতের বিজয় দিবস হয় কি করে? তার মানে ওনারা আমাদের মুক্তিযুদ্ধকে অবজ্ঞা করতে চায়, আমাদের মুক্তিযোদ্ধাদেরকে অবজ্ঞা করতে চায়। এ সময় ভারতীয় পণ্য জনসম্মুখে পুড়িয়ে বয়কটের ডাক দেন বিএনপির নেতারা। মেজবা হাসান, এনটিভি নিউজ, ঢাকা। চিকিৎসা খাতে বৈষম্য নিরসন ও পদোন্নতি সহ 4 দফা দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে শিশু বিশেষজ্ঞ চিকিৎসকরা। সকালে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য বিভাগের মহাপরিচালকের অফিসের সামনে মানববন্ধনটি করে বাংলাদেশ পেডিয়াট্রিক অ্যাসোসিয়েশন। সমাবেশে বক্তারা বলেন, দীর্ঘ 15 বছর ধরে শিশু চিকিৎসকেরা বঞ্চিত। অতিরিক্ত পদায়নের মাধ্যমে দীর্ঘদিনের পদোন্নতি জট নিরসনের দাবিতে প্লেকার্ড ও ব্যানার নিয়ে শান্তিপূর্ণ প্রতিবাদ জানান শিশু বিশেষজ্ঞরা। অন্যান্য ক্যাডারের সঙ্গে শিশু বিভাগের ক্যাডারের বৈষম্য দূর করতে সরকারের কাছে আহ্বান জানান এই চিকিৎসকরা। সমাবেশ শেষে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি এবং স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে আলোচনার কথা রয়েছে বলে জানান তারা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আজ দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইতে সূচকের ওঠানামার মধ্য দিয়ে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর আধা ঘন্টা পর অর্থাৎ সকাল 10:30টায় ডিএসইর সাধারণ সূচক আগের দিনের চেয়ে 6 পয়েন্ট বেড়ে 5231 পয়েন্টে অবস্থান করে। এই সময়ের মধ্যে লেনদেন হয়েছে 59,87 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এই সময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে 175টির, কমেছে 74টির এবং অপরিবর্তিত রয়েছে 81টি কোম্পানির শেয়ার। লেনদেন শুরুর প্রথম 5 মিনিটে ডিএসইএক্স বাড়ে 10 পয়েন্ট। সকাল 10:10 সূচক আগের অবস্থান থেকে 8 পয়েন্ট কমে যায়। এরপর সূচকের গতি ঊর্ধ্বমুখী দেখা যায়। আমার গুমের জন্য শেখ হাসিনাই দায়ী, আইসিটিতে মামলার পর বললেন ইউপিডিএফ নেতা। এই ছিল দুপুরের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 5টায় দেশের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।